অংশীদারি কারবারে আজকের 11 দাগে থেকে আলোচনা করব। তো আমাদের এই 11 দাগের প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষা আসে, বড় প্রশ্ন কিন্তু। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 এবং 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস কিনে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিলে শ্রীকান্ত আর সৈফুদ্দিন মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। খেয়াল করো, তাহলে এখানে শ্রীকান্ত আর সৈফুদ্দিন এদের দুজনের প্রথমে আমার মূলধনের অনুপাত বের করতে হবে, কারণ এই মূলধনের অনুপাতে ওরা পিটার যে টাকাটা দিয়েছে সেই টাকাটা দুজনে তুলে নিয়েছে। তাহলে প্রথমে লিখব শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। খেয়াল করো, এই অনুপাতে ওরা পিটার যে টাকাটা ব্যবসায় দিয়েছে, কারণ ওই সময় তার টাকা প্রয়োজন ছিল না, তাই দুজনে ওই টাকাটা এই অনুপাতে তুলে নিয়েছে। তাহলে 2,40,000 টাকা অনুপাত 3 লাখ টাকা। তো এখান থেকে 4খানা করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি, তারপর 6 4 24, 6 5 30। তাহলে এটা লিখবো, অতএব পিটারের দেওয়া টাকা থেকে শ্রীকান্ত কত টাকা তুলে নিয়েছে? শ্রীকান্ত তুলে নেয়, খেয়াল করো, পিটার 81,000 টাকা দিয়েছে, তাহলে 81,000 গুণ ওর আনুপাতিক ভাগার হচ্ছে 4/4 + 5। তাহলে এইখানে হবে 81,000 × 4/9, একটু কাটাকাটি করতে হবে, তাহলে এটা হচ্ছে 36,000 টাকা পিটার তুলে নিয়েছে, এটা হচ্ছে শ্রীকান্ত তুলে নিয়েছে। ঠিক একইভাবে সৈফুদ্দিন কত টাকা তুলেছে? তাহলে এবং সৈফুদ্দিন তুলে নেয় কত টাকা? ওই 81,000 ওর সাথে গুণ হবে 5/4 + 5। তাহলে এখানে হবে 81,000 × 5/9, তাহলে এটা হচ্ছে 45,000 টাকা। এই টাকাটা তুলে নিচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, শ্রীকান্ত, এটা 4 মাস পরের ঘটনা। এখন যদি আমার 3 জনের মূলধন এর অনুপাত বের করতে হয়, তাহলে কেসটা কি দাঁড়ায় একটু সেটা লিখব। শ্রীকান্তের 2,40,000 টাকা ব্যবসায় খাটছে 4 মাস, এবং খেয়াল করো, ও 2,40,000 থেকে ও তুলে নিয়েছে 36,000, তাই বিয়োগ করে দিচ্ছি, এটা সমান 2,04,000 টাকা খাটে বাকি 8 মাস। তাহলে আমরা যে ওই আগের দিন বলেছিলাম, আমার আগের ক্লাসে বলা ছিল যে আমরা 1 মাস হিসাবে মূলধন বের করব, তাহলে সেটাই লিখব অতএব শ্রীকান্ত বছরের শেষে যে লভ্যাংশ পায় বা পেত, তা যদি 1 মাসে পেতে চায়, মানে 1 মাস হিসাবে মূলধন, তবে তার মূলধন তাহলে হবে 2,40,000, এটার সাথে 4 দিয়ে গুণ হবে,
2,04,000 এটার সাথে গুণ হবে 8 দিয়ে। তো এইটাই হচ্ছে ওর 1 মাস হিসাবে মূলধন। তাহলে 4 24 96, আর এইটা 204কে 8 দিয়ে একটু গুণ করে নিতে হবে, তাহলে হবে 8 4 32, এর 2 হাতে 3 আর 8 2 16, এটাই হবে। তাহলে দাঁড়াবে 9,60,000 টাকা, এর সাথে যোগ হচ্ছে 16,32,000, তাহলে যোগ করলে হবে 25,92,000 টাকা। এটা শ্রীকান্তের ক্ষেত্রে গেল। এখন সৈফুদ্দিনের কেসটা লিখি। লিখব সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা, এটা 4 মাস খেটেছে, 4 মাস খাটে এবং ও 45,000 টাকা তুলে নিয়েছে। সুতরাং 3 লাখ থেকে 45,000 বিয়োগ করব, তার মানে হচ্ছে 2,55,000 টাকা খাটে বাকি 8 মাস। তাহলে লিখব অতএব সৈফুদ্দিন বছরের শেষে যে লভ্যাংশ পেত তা যদি 1 মাসে পেতে চায়, 1 মাসে পেতে চায়, তবে তার মূলধন, তাহলে তার মূলধন কত হবে? খেয়াল করো, ও 3 লাখ টাকা এটা খেটেছে 4 মাস, এর সাথে যোগ হচ্ছে 2,55,000, এই টাকাটা খেটেছে 8 মাস। তাহলে এই দুটো আমার যোগ করতে হবে। তাহলে 12 পিঠে হবে 5টা 0 প্লাস 255কে আমার 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 255কে 8 দিয়ে গুণ করলে দাঁড়াবে 20-40, 3টে 0 থাকবে। এখন এই দুটো আমার যোগ করতে হবে। একটা হচ্ছে 12, 5টা 0, এর সাথে যোগ হবে 20-40, তার পিঠে 3টে 0, যোগ করলে হচ্ছে 32-40, 3টে 0, এত টাকা। ঠিক একইভাবে লিখব এবং পিটারের, খেয়াল করো পিটারের কিন্তু প্রথম 4 মাসে কোনো মূলধন নেই। তাহলে পিটারের 81,000 টাকা খাটে 8 মাস। আমি প্রথমেই বলেছিলাম অঙ্কটা বেশ বড়। তাহলে লিখব পিটার বছরের শেষে যে লভ্যাংশ পেত, তা যদি 1 মাসে পেতে চায়, তবে তার মূলধন কত হবে? সেটা হচ্ছে 81,000, এর সাথে আমার 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে। তাহলে এখন 3 জনের মূলধনের অনুপাত লিখব। অতএব লিখি শ্রীকান্ত, আমার বুঝতে সুবিধা হবে। শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কত হবে না, প্রথমটা ছিল 25-92, 3টা 0,
তাহলে এটা হচ্ছে 25, 92, 3টে 0 অনুপাত, দ্বিতীয়টা ছিল 32, 40, 3টে 0, আর তৃতীয়টা হচ্ছে 648, 3টে 0। আমি সব জায়গা থেকে 3টে করে 0 বাদ দিয়ে দিলাম। এইবার কাটাকাটি করে আমাকে লঘিষ্ঠ ফর্মে আনতে হবে। দেখো আমি সবাইকে মনে করো 4 দিয়ে ভাগ করছি। 4 6 24, 1 19, 4 4 16, 4 8 32। আচ্ছা, যদি এটাকে 4 দিয়ে ভাগ করি, ও এখানে একটা 0 আমার কম পড়েছে। আচ্ছা, 4 8 32, 4 1 4 0, এটা হচ্ছে 4 1 4, 4 6 24, 4 2 8 হয়ে গেল। আবার দেখি কত দিয়ে ভাগ করা যায়। এবার 2 দিয়ে ভাগ করি। 2 3 6, 2 2 4, 2 4 8, এটা 2 4 8, 2 5 10, 2 8 16, 2 1 2। দেখি 9 দিয়ে যায় কি? 3 9 27, 54, 6 9 54, 9 দিয়ে এটা যাবে। পরেরটা সবটা 9 দিয়ে যাবে। তাহলে 3 9 27, 6 9 54, আর এটা 4 9 36, 5 9 45, 9 আবার 9 দিয়ে যাবে। 4 9 36, 5 9 45, 9 কে 9। এইটা তোমাদের একটু ডিফিকাল্ট, মানে ভুল হওয়ার একটা চান্স থাকে, এটা একটু সন্তর্পণে করতে হবে। এবার প্রশ্নটা পড়ে নেব। দেখো, মূলধনের অনুপাত তো আমি পেয়ে গেলাম। বলেছে বছরের শেষে লাভ হয়েছে 39,150 টাকা। তাহলে লভ্যাংশ থেকে কে কত পাবে? তাহলে লিখব, অতএব লভ্যাংশ থেকে, এবার অনেকটা ইজি হয়ে গেল, লভ্যাংশ থেকে শ্রীকান্ত পাবে। শ্রীকান্ত কত পাবে? 39,150। এর সাথে গুণ করব আনুপাতিক ভাগহার এইটা দিয়ে। তার মানে হচ্ছে 39,150 এর সাথে 4, এটা 10। 10 দিয়ে তো কাটাকাটি করলে এটা হবে 39 15। একে 4 দিয়ে একটু গুণ করতে হবে। 39 15 গুণ 4, তাহলে দাঁড়াচ্ছে 15,660 টাকা। এটা শ্রীকান্তের লভ্যাংশ পেয়ে গেলাম। ঠিক একইভাবে লভ্যাংশ থেকে সৈফুদ্দিন পাবে সেই একইভাবে। ওই 39 15কে 5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তবুও আমি লাইনটা লিখছি। তাহলে এখানে হবে 39,150 গুণ 5-এর নিচে 10, কাটাকাটি করলে এটা 39 15, একে 5 দিয়ে গুণ। তো 5 দিয়ে গুণ করলে হচ্ছে 19,575 টাকা। এবং লভ্যাংশ থেকে পিটার পাবে। পিটারের ওই একটাই শুধু 3,915 টাকাই হবে, কারণ ওর তো আনুপাতিক ভাগহার হলো 1/4 + 5 + 1। তার মানে হচ্ছে 39,150 গুণ 1-এর নিচে 10, কাটাকাটি করছি 39 15, তার মানে ওর লভ্যাংশ হচ্ছে 3,915 টাকা। হয়ে গেল। এরপর আমি 12 প্রশ্ন যাচ্ছি। এটাও পরীক্ষায় আসে, ভালো প্রশ্ন। বছরের প্রথমে অরুণ এবং অজয় যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা নিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেয়। খেয়াল করো, এইখানে আগের প্রশ্নগুলো প্রত্যেকটায় ক মাস পরে যে মূলধন দিচ্ছিল বা টাকা তুলে নিচ্ছিল সেটা দেয়া ছিল, এক্ষেত্রে দেয়া নেই। তো আমরা সেটাই x মাস ধরে নেব। লিখবো, মনে করি x মাস পর অরুণ 12,000 টাকা মূলধন দেয়। 12,000 টাকা
মূলধন দেয়, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে খেয়াল করো, আমার অরুণের 24,000 টাকা খাটছে এক্স মাস, এবং পরের ক্ষেত্রে 24,000 প্লাস 12,000 টাকা এটা খাটবে। টোটাল তো 12 মাসে 1 বছর, তাহলে 12 মাইনাস এক্স মাস। তাহলে লিখবো অতএব অরুণের 24,000 টাকা খাটে এক্স মাস, এবং 24,000 প্লাস 12,000 এই টাকাটা, তার মানে হচ্ছে 36,000 টাকা খাটে 12 মাইনাস এক্স মাস। তাহলে লিখবো অতএব অরুণ বছরের শেষে যে লভ্যাংশ পেত তা যদি 1 মাসে পেতে চায়, তবে তার মূলধন, খেয়াল করো, তাহলে তার মূলধন কি হবে না 24,000 গুণ এটা এক্স মাস খেটেছে, আর 36,000 টাকাটা খেটেছে 12 মাইনাস এক্স মাস। আমি এটাকে কি করছি, একটু কায়দা করছি। খেয়াল করো, কায়দা বলতে আমি কমন নিচ্ছি। এই দুটো থেকে আমি 12,000 কমন নিতে পারবো। আমার কমন নিলে সুবিধা হবে। তাহলে 12,000 যদি কমন নিই, এটা হবে 2x প্লাস, এখান থেকে 2 থাকবে আর এই x 2x। আচ্ছা, এইখান থেকে যদি 12,000 কমন নিই, তাহলে 3 ইন্টু 12 মাইনাস এক্স, এটা পড়ে থাকবে। তার মানে হচ্ছে 12,000 ইন্টু 2x প্লাস 36 মাইনাস 3x। তাহলে এটা দাঁড়াবে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স, এটা। ঠিক একইভাবে আমরা অজয়ের মূলধনটা বের করব 1 মাস হিসাবে। দেখো, অজয়ের কিন্তু টাকা তোলা বা ফেলা নেই, তাহলে লিখব অজয়ের 30,000 টাকা খাটে, একদম 12 মাস খাটছি। অতএব অজয় বছরের শেষে যে লভ্যাংশ পেত তা যদি 1 মাসে পেতে চায়, তবে তার মূলধন কত হবে? শুধু 12 দিয়েই গুণ হয়ে যাবে 30,000-এর সাথে, এত টাকা। আমি এই পর্যন্ত রাখলাম। তাহলে লিখব অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কত হবে? তাহলে উপরে আমার ছিল কত, একটু দেখে নিই, 12,000 ইন্টু 36 মাইনাস এক্স অনুপাত, এটা এলো 30,000 ইন্টু 12। তো আমি কি করছি, খেয়াল করো, 12,000 36 মাইনাস এক্স, আর এইখানে তাহলে আমি কি করছি, 30 গুণ 1,000 গুণ 12 এরকম করে লিখলে আমার ওই দুদিক থেকে খেয়াল করো, এটা 12,000 আছে, তাহলে এই 1,000 গুণ 12 একসঙ্গে আমি বাদ দিয়ে দিচ্ছি। এটা কাটাকাটি না করে এমনি বাদ দিয়ে দিলাম, তাহলে এদিকে 30 পড়ে থাকবে। তাহলে অনুপাতটা আমার এই দাঁড়ালো। আমি প্রশ্নটা কিন্তু পুরোটা পড়িনি, তাহলে পুরোটা একটু পড়ে নিই।
এবার পরের পার্টটা কি করব, বলেছে যে বছরের শেষে ব্যবসায় 14,030 টাকা লাভ হয়েছে, অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেয়েছে। খেয়াল করো, 14,030 টাকা লাভ হয়েছে, অরুণের লভ্যাংশ বলা আছে, তাহলে অজয় কত পেয়েছে সেটা তো আমি বের করতেই পারি। তাহলে লিখবো যে অজয়ের লভ্যাংশ, তাহলে অজয়ের লভ্যাংশ কি হবে, জাস্ট বিয়োগ করব, 14,030 টাকা থেকে বিয়োগ করব 7,130, এই বিয়োগটা করলে দাঁড়াবে 6,900 টাকা। এটা হচ্ছে আমার অজয়ের লভ্যাংশ। আচ্ছা, আমি প্রথম দিনের থিওরি বলার সময় সেখানে বলেছিলাম যে আমার মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও তাই হবে, ঠিক আছে। এবার সেখানে তাহলে এখানে লিখবো অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত এটা সমান ওদের দুজনার লভ্যাংশের অনুপাত, সমান কত হবে, 7,130 অনুপাত 6,900। এবার এইটা তাহলে 713 অনুপাত 690। আরো লঘিষ্ঠ ফর্মে যদি নিয়ে যেতে চাই তাহলে কত দিয়ে ভাগ করব, একটা জিনিস খেয়াল করো, এখানে 69 আছে, তো 69 মানে 3 × 23, তার মানে হচ্ছে হয় বোথ সাইড 3 দিয়ে ভাগ করতে পারবো, নয় 23 দিয়ে ভাগ, মানে যায় কিনা দেখবো আমি। খেয়াল করো, প্রথমে 3 দিয়ে যদি ভাগ করি এটা ভাগ যাচ্ছে না, তাহলে 23 দিয়ে ভাগ যায় কিনা আমার দেখতে হবে। 713 তুমি 23 দিয়ে ভাগ করতে পারবে। খেয়াল করো, 23 দুয়ে এই 3 69, আর এখানে 2 3, তাহলে এটা 31, তাহলে পাচ্ছি আমি 31 23 দিয়ে ভাগ করলে, আর এটা হচ্ছে 30 অনুপাত পেয়ে গেছি। খেয়াল করো, আমার একটু আগে কিন্তু অনুপাত একটা বের করা আছে এটা, আর এখন পেয়েছি আর একটা, তাহলে এই দুটো অনুপাত তো সমান হবে। তাহলে লিখবো শর্তানুসারে, তো এখানে রয়েছে 36 বিয়োগ x নিচে 30, এটা সমান 31/30। দুদিক থেকে তুমি এই নিচের 30 আউট করে দাও, তাহলে হবে 36 - x সমান 31। তার মানে হচ্ছে আমি এক্সটা এপার থেকে ওপারে নিয়ে গেলে +x হবে, আর 31টা এপারে আনলে হবে এটা, তার মানে 5। তাহলে লিখবো অতএব আমার 5 মাস পর অরুণ ব্যবসায় টাকা নিয়োগ করেছিল। প্রশ্নটা ভালো প্রশ্ন, পরীক্ষায় আসে। এরপর আমি 13 দাগের প্রশ্নে যাচ্ছি। বলছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে একটি কারখানা স্থাপন করেন। তারা চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। তো গত বছর তারা যথাক্রমে কাজ করেছে, কাজের দিন তার অনুপাত আমরা বের করব, আর এখানে লাভ হয়েছে 1,39,100 টাকা। আচ্ছা, তাহলে আমি কাজের দিনের অনুপাতটা বের করে নিই। তাহলে লিখি 3 বন্ধুর কাজের দিনের অনুপাত, 3 বন্ধুর কাজের দিনের অনুপাত কত কত আছে না, একটা হচ্ছে আমার 300 দিন, আর একটা 275 দিন, আর একটা হচ্ছে 350 দিন। তো এটাকে একটু লঘিষ্ঠ ফর্মে করতে হবে, আমি একবারে 25 দিয়ে ভাগ করে দেবো, দিলে লঘিষ্ঠ ফর্মে চলে আসবে। সেটা হচ্ছে 25 12 300, এটা হচ্ছে 25 11 হচ্ছে 275, আর এটা হচ্ছে 25 14। তাহলে আমি লঘিষ্ঠ ফর্মে পেয়ে গেছি। এখন আমার লাভ হয়েছিল 1,39,100 টাকা, তার থেকে ব্যাংকের কিস্তি দেবে বলেছে 28,100 টাকা। তাহলে সেটা দিয়ে দেওয়ার পর কত লভ্যাংশ দেখি। তাহলে এখানে লিখবো ব্যাংকের কিস্তি দেওয়ার লভ্যাংশ
কত হবে না 1,39,100 টাকা। এর থেকে 28,100 টাকা ব্যাংকের কিস্তি দেবে। তাহলে 28,100 টাকা এর থেকে আমার বিয়োগ করতে হবে। তাহলে 28,100 টাকা বাদ দিলে এখানে থাকবে আমার 1,11,000 টাকা। এই টাকাটা হচ্ছে ভাগ করে নেবে। তো এই টাকাটা আমার দুটো ভাগে ভাগ হবে। কিরকম? একটা ভাগ বলেছে যে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে এইটার অর্ধেক কত হয় দেখি। তাহলে এটা অবশিষ্ট লভ্যাংশ। এখানে অবশিষ্ট কথাটা আমি লিখতে ভুলে গেছি। তাহলে এখানে লিখব যে অবশিষ্ট লভ্যাংশের অর্ধেক সমান 111,000। একে 2 দিয়ে ভাগ করব, করলে হবে 55,500। তো 55,500 টাকা। এইটা তিনজনের সমান ভাগে ভাগ করবে। তাহলে লিখব অবশিষ্ট লভ্যাংশের অর্ধেক সমান ভাগে ভাগ হলে প্রত্যেকে পাবে। তাহলে প্রত্যেকে পাবে কত টাকা না 55,500। একে 3 দিয়ে ভাগ হবে। তাহলে 3 একে 3, 3 8 24, 3 5 15। তাহলে 18,500 টাকা করে প্রত্যেকে এটা থেকে পাবে। আর কাজের দিনের অনুপাতে বাকিটা থেকে কে কত পাবে এবার সেটা বের করব। তাহলে এখানে লিখব আবার কাজের দিনের অনুপাতে ভাগ হলে অবশিষ্ট লভ্যাংশের অর্ধেক থেকে প্রথম বন্ধু পাবে, প্রথম শিল্পী পাবে কত টাকা 55,500। এইটাকে কাজের দিনের অনুপাত আমি একটুখানি দেখে নেবো। অনুপাতটা 12। তাহলে তার আনুপাতিক ভাগ আর হবে 12। নিচে হচ্ছে 12 প্লাস 11 প্লাস 14। তাহলে এটা হচ্ছে 55,500 ইন্টু 12। নিচে হচ্ছে 37। তো 37 দিয়ে কাটাকাটি করতে হবে, মনে হয় কাটাকাটি যাবে। 37 যদি 555কে 37 দিয়ে ভাগ করি, আমি একটু দেখে নিচ্ছি। 555কে 37 দিয়ে ভাগ করলে হচ্ছে 15। তাহলে এটা হচ্ছে 1500। তাহলে এই 1500 আর 1200 গুণ করতে হবে। 1500 আর 12 দিয়ে গুণ করতে হবে, করলে আমি পাচ্ছি 18,000 টাকা। তাহলে প্রথম বন্ধু এখান থেকে পেয়েছি 18,000 টাকা। ঠিক একইভাবে লিখব দ্বিতীয় শিল্পী। এটা হচ্ছে দ্বিতীয় শিল্পী পাবে 55,500। তার সাথে গুণ করব 11, নিচে 37। তাহলে এখানে আমার কাটাকাটি তো করাই আছে আগের লাইনে, আমি সেইটা দিয়ে লিখে দেব। তাহলে এটা হচ্ছে আমার 1500, তার সাথে গুণ হচ্ছে 11, তার মানে 16,500 টাকা। ঠিক একইভাবে আমার তৃতীয় শিল্পী পাবে, এগুলো ডট ডট দিয়ে দেবো, দিয়ে তৃতীয় শিল্পী পাবে 55,500 গুণ 14, নিচে হচ্ছে 37। কাটাকাটি করছি, এটা হচ্ছে 1500, তাহলে তার সাথে 14 দিয়ে গুণ করব, করলে হবে 21,000 টাকা। তাহলে আমাদের বের করতে বলেছে, খেয়াল করো যে কে কত লভ্যাংশ পাচ্ছে। তাহলে লিখবো অতএব প্রথম শিল্পী
মোট পায় কত টাকা? প্রথমটা থেকে প্রত্যেকে 18,500 টাকা করে পেয়েছে। দেখো সমান ভাগে ভাগ হয়েছিল, সেখানে 18,500 আমার ভাগ করা রয়েছে, আর দ্বিতীয় অংশ থেকে 18,000 টাকা পেয়েছে। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 36,500 টাকা। বেশ, এবার দ্বিতীয় শিল্পী মোট পায় কত না, দ্বিতীয় শিল্পী খেয়াল করো এখানে আছে 18,500 আর এখানে হচ্ছে 16,500, এই দুটো যোগ করব। তাহলে 18,500 প্লাস 16,500 এই দুটো যোগ করলে হবে 35,000 টাকা। ঠিক একইভাবে তৃতীয় শিল্পী মোট কত টাকা পাচ্ছে লভ্যাংশ থেকে, তারও 18,500 এবং সবশেষে আমি পেয়েছি 21,000 টাকা। তাহলে সেই দুটো যোগ করলে হবে 39,500 টাকা। তাহলে এই গেল আমাদের কে কত টাকা লভ্যাংশ থেকে পেল। এবার আমরা 14 দাগে যাচ্ছি। বলেছে দুই বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের হাফ সমান ভাগে এবং অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তো প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? খেয়াল করে এখানে কত টাকা টোটাল লভ্যাংশ সেটা বলা নেই। তাহলে এখানে আমি ধরে নেব, মনে করি মোট লভ্যাংশের পরিমাণ আমি কথা x টাকা ধরে নিচ্ছি। খেয়াল করো তাহলে এই x টাকার হাফ হচ্ছে সমান ভাগে ভাগ হবে। তাহলে লিখব লভ্যাংশের অর্ধেক মানে কত? x/2 টাকা সমান ভাগে ভাগ হলে প্রত্যেকে পায় কত টাকা না, এই x/2 টাকাকে সমান ভাগে ভাগ করছি, তার মানে নিচে আর একটা 2 আসবে, তার মানে x/4 টাকা এটা সবার দুজনেই এই অর্ধেক থেকে পাচ্ছে, প্রত্যেকে পাচ্ছে দুজনে। এবার বাকি অর্ধেক ওরা বলেছে যে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এখানে আমাদের মূলধনের অনুপাতটা বের করার দরকার আছে। তাহলে লিখব দুজনের মূলধনের অনুপাত সমান 40,000 অনুপাত 50,000। তো এটা করলে আমাদের 4:5 আসবে। তাহলে লিখব অতএব বাকি অর্ধেক লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পায়। প্রথম বন্ধু পায়। খেয়াল করো বাকি অর্ধেক লভ্যাংশ হচ্ছে x/2 টাকা, প্রথম বন্ধু মানে 4/4 প্লাস 5, তাহলে হবে x/2 × 4/9, তাহলে হবে 4x/18 টাকা। এটা হচ্ছে আমাদের বাকি অর্ধেক লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পেয়েছে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে বাকি অর্ধেক লভ্যাংশ থেকে আমার দ্বিতীয় বন্ধু কত টাকা পায়। দ্বিতীয় বন্ধু পায়, তাহলে এখানে লিখবো এবং দিয়ে, দ্বিতীয় বন্ধু পায় আমার ওই x/2 × 5/4 প্লাস 5, তার মানে হচ্ছে x/2 × 5/9, তাহলে হবে 5x/18 টাকা। তাহলে আমার টোটাল প্রথম বন্ধু কত পাচ্ছে সেটা বের করব এবং দ্বিতীয় বন্ধু টোটালে কত পাচ্ছে সেটা লিখব। তাহলে লিখব অতএব লভ্যাংশ থেকে প্রথম বন্ধু মোট পায়, প্রথম বন্ধু মোট পায় কত টাকা? খেয়াল করো আমার প্রথমটা থেকে x/4 টাকা দুজনে পেয়েছে, আর দ্বিতীয়টা থেকে প্রথম বন্ধু পেয়েছে 4x/18
এই দুটো যোগ করতে হবে। তাহলে আমার লসাগু হবে তোমার হচ্ছে 36। তাহলে এটা হবে 9x প্লাস এটা, তাহলে এটা হচ্ছে 17x/36 টাকা। ঠিক একইভাবে লভ্যাংশ থেকে তোমার দ্বিতীয় বন্ধু মোট কত টাকা পাচ্ছে না x/4 প্লাস 5x/18। খেয়াল করো তোমার 4 আর 18 লসাগু, এটাও 36 হবে। তাহলে 4 9 36 আর এটা হচ্ছে 10x, তাহলে হচ্ছে 19x/36 টাকা। এইবার তোমাকে যেটা বলেছে তুমি সেই দিকে চলো। খেয়াল করো এখানে বলা হয়েছিল যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে এখানে লিখবো শর্তানুসারে 19x/36 এর থেকে বাদ দেবো 17x/36, এইটা বাদ দিলে 800 টাকা হবে, ওরা বলে দিয়েছে। তো তাহলে এখানে যেহেতু লসাগু দুজনেরই 36 রয়েছে, তাহলে 19x থেকে 17x বাদ দিলে 2x, এটা সমান 800। এখানে যদি কাটাকাটি করে নাও তাহলে হবে 18, তাহলে হবে x সমান 18 গুণ 800। তাহলে একটু গুণ করে দেখো 144, তার মানে হচ্ছে 14,400 টাকা আমার লভ্যাংশটা বেরিয়েছে। আমার বের করতে বলেছে কি, বের করতে বলেছে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ। খেয়াল করো প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ আমার এখানে বের করা আছে 17x/36। তাহলে লিখবো অতএব প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে, যেটা বলা আছে ওইখানে 17x/36, x এর জায়গাটা আমি 14,400 বসিয়ে দিলাম। এবার একটু কাটাকাটি করতে হবে। খেয়াল করো 18 দিয়ে 36, আর এটা হচ্ছে একটু আগেই আমি 18 8 আমার 144, 2 দিয়ে কাটলে এটা হবে 400, তাহলে 400 দিয়ে গুণ করলে 6,800 টাকা হয়ে গেল। এরপর আজকে 15 দাগের প্রশ্নটা বলে শেষ করব। তো এই 14 দাগের প্রশ্নটা এটাও খুব ভালো প্রশ্ন ছিল, আর 15 দাগেরটা বলে শেষ করব। বলছে পূজা, উত্তম এবং মেহের যথাক্রমে 5,000 7,000 এবং 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা এবং হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। বছরের শেষে বলেছে 6,960 টাকা যদি লাভ হয় তাহলে কে কত টাকা পাবে। খুবই সোজা। তাহলে এখানে আমি তিনজনের মূলধনের অনুপাত, আমার যেহেতু কিছুই বলা নেই, তাহলে মূলধন এর অনুপাতে হবে পূজা, উত্তম ও আরেকজন কি আছে নাম মেহের, মেহের এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে, একটা 5,000 আর একটা 7,000 আর একটা 10,000। তাহলে 5,000 অনুপাত 7,000 অনুপাত 10,000, এটা হবে 5 অনুপাত 7 অনুপাত 10 হয়ে গেল। এবার সেইখানে একটু দেখো লেখা রয়েছে যে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা। তাহলে কারবার চালানোর জন্য বছরে কত খরচ সেটা আমার বের করে নিতে হবে। তাহলে লিখবো কারবার চালানোর জন্য বার্ষিক খরচ, বার্ষিক খরচ 125 টাকাকে তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, তার মানে হবে 1,500 টাকা। 1200 আর 12 25 হচ্ছে 300, 1,500 টাকা হয়ে গেল। এরপর হচ্ছে উত্তম আর পূজা, এরা দুজনে মাসিক 200 টাকা করে পেয়েছে হিসাবপত্র রাখার জন্য। তাহলে এখানে লিখব হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম
প্রত্যেকে বার্ষিক কত টাকা করে পায়? বার্ষিক 200 গুণ 12, তাহলে 2400 টাকা পায়। লিখব অতএব খরচ বাদে অবশিষ্ট লভ্যাংশ। খেয়াল করো, আমার টোটাল লভ্যাংশ হচ্ছে 6960 টাকা। এর থেকে বাদ যাচ্ছে কারবার চালানোর জন্য 1500 টাকা, পূজা 2400 টাকা পেয়েছে এবং উত্তম 2400 টাকা পেয়েছে। আরো একবার দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার এই কটা বিয়োগ করলে যেটা থাকবে সেইটা হচ্ছে আমার অবশিষ্ট লভ্যাংশ। 6960 টাকা, এর থেকে বিয়োগ করতে হবে 1500 আর 4800, তাহলে থাকে 660 টাকা। এই 660 টাকা মাত্র পড়ে থাকছে, এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তো মূলধনের অনুপাত আমরা এখানে বের করে রেখেছি 5, 7, 10। তাহলে লিখব অতএব অবশিষ্ট লভ্যাংশ থেকে পূজা কত পাবে? 660 গুণ, অনুপাতটা একটু আরেকবার দেখে নিই, 5 নিচে হচ্ছে 5 প্লাস 7 প্লাস 10, তাহলে হবে 660 গুণ 5 এর নিচে 22। কাটাকাটি করো, 22 3 66, তাহলে এটা হচ্ছে 150 টাকা। ঠিক একইভাবে অবশিষ্ট লভ্যাংশ থেকে উত্তম পাবে 660 গুণ 7 এর নিচে 22। তো এটা কাটাকাটি করো, তাহলে এটা হচ্ছে 210 টাকা। এবং অবশিষ্ট লভ্যাংশ থেকে মেহের কত টাকা পাবে? 660 গুণ 10 এর নিচে 22, কাটাকাটি করলে 30, তাহলে হলো 300 টাকা। তাহলে লিখব অতএব লভ্যাংশ থেকে পূজা মোট কত টাকা পাচ্ছে? অতএব লভ্যাংশ থেকে পূজা মোট কত টাকা পাচ্ছে? ও আগে পেয়েছে 2400 টাকা, আর এখন আমি বের করেছি 150 টাকা। তাহলে 24 আর 150 যোগ করতে হবে, 2550 টাকা। লভ্যাংশ থেকে উত্তম কত টাকা পাবে? উত্তম মোট কত টাকা পাবে? ও আগে পেয়েছে 2400 আর এখন পেয়েছে 210, তাহলে হয়ে গেল 2610 টাকা। আচ্ছা, এবং লভ্যাংশ থেকে মেহের কত টাকা পাবে মোট? মেহেরের তো আগে কিছু নেই, তাহলে মেহের হচ্ছে 300 টাকাই থাকছে। মেহের পাবে, মেহেরের বেলা আর মোট করার দরকার নেই, 300 টাকা। এখানে উপরে লিখে দিচ্ছি, এটা কাটাকাটি হয়ে গেল। যাই হোক, তাহলে মেহের 300 টাকা পাচ্ছে। এই হলো আমাদের লভ্যাংশ থেকে মোট কে কত টাকা পেল। তাহলে আজকে এখানে শেষ করলাম। নিজেরা এগুলো একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো।